Studio. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রেথ স্টুডিও। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে। আজ তোমাদের জন্য দুটো অসাধারণ ভৌতিক ঘটনা রয়েছে। প্রথম যে ঘটনাটা তোমরা শুনবে সেটা একটি হসপিটালের ঘটনা, এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটি একজন দই বিক্রেতার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। এবং এই দ্বিতীয় ঘটনাটা কিন্তু প্রচণ্ড ভয়ের এবং একদমই অন্য রকমের একটি ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো এই দুটো ঘটনা নিয়েই আজকের 158তম এপিসোড। তো ঘটনা শুরুর আগেই একটা লাইক করে দাও, আর ঘটনা না পছন্দ হলে ডিসলাইকও করতে পারো। দুটোই আমার কাছে প্রাপ্তি। তোমাদের যাতে এমন ঘটনা প্রতিদিন উপহার দিতে পারি তার জন্য একটা লাইক তো আশা করতেই পারি। এটাই তো আর কোনো টাকা পয়সা লাগে না। তো তাড়াতাড়ি একটা লাইক করে দাও অথবা ডিসলাইক করে দিতে পারো। তো আর বেশি কথা বলবো না, শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন অনিমেষ ঘোষ, আসানসোল থেকে। হাই দাদা, কেমন আছো? আমি অনিমেষ, আসানসোলে থাকি। আমি একটি কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করি। আজ থেকে 2 বছর আগে আমার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটেছিল। ঘটনাটি শুনলে কেউই বিশ্বাস করবে না জানি, অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেনি। আমার ঘটনা সম্পূর্ণ শোনার পর তুমিও হয়তো বিশ্বাস করবে না, তবুও ঘটনাটা পাঠাচ্ছি। দাদা, আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি কাজের জন্য নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর একটি ছেলের দ্বারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজে জড়িয়ে পড়ি। আমার অনেকগুলো টাকা চলে যায়। বাবা অনেক কষ্ট করে টাকাগুলো দিয়েছিলেন। তারপর থেকেই আমার উপর একটু প্রেশার আসতে শুরু করে। আমি নানা জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছিলাম। তারপর একজন একটি কাজের জোগাড় করে দেয়, ডেলিভারি বয়ের কাজ। তবে সেটা বাড়ি থেকে অনেকটা দূরে। তবুও কি আর করব, কাজের খুবই দরকার ছিল তখন আমার। কাজটায় জয়েন করলাম। প্রত্যেকটা ডেলিভারি বয়েরই একটা নির্দিষ্ট এরিয়া থাকে, সে শুধু সেই এরিয়াতেই ডেলিভারি করবে। কোম্পানির নাম তো আর এখানে বলা যায় না, তাই ঘটনায় লিখলাম না। যদি কোনো বড় কোম্পানি হয়, মানে যেসব অ্যাপ থেকে আমরা জামা কাপড় ইত্যাদি কিনি, সেই সব কোম্পানিতে ঢুকলে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ায় 3-4টে করে ডেলিভারি বয় থাকে। সেখানে কষ্ট অনেকটা কম হয়। কিন্তু আমাদের খুবই ছোট একটা কোম্পানি ছিল, তো এই কোম্পানির ডেলিভারি বয়ের সংখ্যা অনেকটা কম, তাই আমাকে একা অনেকগুলো এরিয়া সামলাতে হতো। নতুন ফার্স্ট যখন জয়েন করি তখন 40টা করে পার্সেল দিচ্ছিল। তারপর সেটা বেড়ে 50 থেকে 60টায় চলে যায়। ইনকাম ভালোই হচ্ছিল, বাট বাড়ি ফিরতে 7টা থেকে 8টা বাজছিল। আর অফিসের দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার। কাজে জয়েন করে 1 মাস মতো হয়েছে। একদিন ডেলিভারি করতে বেরিয়েছি। সেদিন 52টা মতো পার্সেল ছিল আমার কাছে। তার মধ্যে একটা পার্সেল ছিল একদমই অন্য একটি এরিয়ায়। ওই এরিয়ায় একটাই পার্সেল ছিল, তাই আমাকেই নিতে হয়। তা ওই লাস্ট কাস্টমারকে আমি ফোন করছিলাম একভাবে, উনি ফোন ধরছিলেন না। তো আমি কন্টিনিউ তাকে অনেকবার ফোন করি, কিন্তু উনি কোনো রকমভাবে ফোনটা রিসিভ করেন না। এবং পার্সেলটা আমি ক্যান্সেলও করতে পারছিলাম না, এরকম কোনো নিয়ম আমাদের নেই। তারপর লোকেশান দেখতে দেখতে এবং লোকের কাছে শুনতে শুনতে তার বাড়ি পর্যন্ত পৌঁছালাম। তার বাড়ি অনেকটাই ভিতরে। গিয়ে শুনলাম তার প্রবলেমের জন্যই সে ফোন ধরতে পারেনি। তো জায়গাটার নাম আর মনে পড়ছে না, জায়গাটা সম্ভবত ওই কুলটির দিকে। পার্সেল যখন দেওয়া হয়ে গেল তখন রাত 9টা বাজে। এমনিতেই 8টায় বাড়ি চলে যেতাম। তা মা বারবার ফোন করছিল। মাকে বললাম যে এখনও 1 ঘন্টা লাগবে, আমি একটু দূরে আছি। ডেলিভারি অল কমপ্লিট করার পর আমাদের সুপারভাইজারের হোয়াটসঅ্যাপে আমাদের কিলোমিটার কত উঠেছে বাইকে সেটা তুলে পাঠাতে হয়, এবং লোকেশানটাও সেন্ড করতে হয়। এবং তারপরেই আমাদের ওই অ্যাপ থেকে লগ আউট মারতে হয়। তা আমি পার্সেলটা দিয়ে বেশ কয়েক কিলোমিটার মতো গাড়ি চালিয়ে এগিয়ে আসি। মানে আমরা যেখান থেকে লোকেশানটা সেন্ড করব, যে কিলোমিটারটা থাকবে সেটার ভিত্তিতে আমাদের
টাকাটা দেওয়া হয়, তেলের টাকাটা। ওই জন্য আমি কিছুটা এগিয়ে এসেছিলাম বাড়ির দিকে, আর অনেকটা কয়েক কিলোমিটার মতো। এবং সেখানে রাস্তার পরে দাঁড়াই। রাস্তাটা পুরো ফাঁকা ছিল, ওখানে কেউ কোথাও ছিল না। এবং সেখানে দাঁড়িয়েই আমি বাইকের কিলোমিটারের ছবিটা তুলছিলাম। জানি না ওটা কোন রাস্তা, রাস্তাটা পুরো ফাঁকা ছিল, হাই রোড থেকে অনেকটা ভেতরে। তা হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে আমার পায়ে কম করে ধাক্কা মেরে দেয়। আমি বাইক সমেত পড়ে যাই এবং বাইকের স্টানে আমার পাটা কেটে যায়। ধাক্কা মেরে গাড়ির ড্রাইভারটা একটু দাঁড়ায় এবং জানলা দিয়ে মুখ বার করে আমার দিকে একবার তাকিয়েই আবার ফুল স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওই রাস্তায় কোনো লোক না থাকায় আমি আর কাউকেই সাহায্যের জন্য ডাকতে পারছিলাম না, এবং আমার হাত থেকে ফোনটা কোথায় গিয়ে যে পড়লো আর আমি খুঁজে পাচ্ছিলাম না। পা দিয়ে তখন গল গল করে রক্ত বার হচ্ছে এবং যন্ত্রণায় আমি ছটফট করছি। আমার আশেপাশে বন্ধ দোকান ছাড়া আর কিছুই নেই। ফোনটাও অন্ধকারে খুঁজে পাচ্ছি না। বাইকটা তুলে আমি স্টার্ট করার চেষ্টা করলাম, যাতে বাইকের হেডলাইটের আলোতে আমি আমার ফোনটা খুঁজে পাই। কিন্তু বাইকটাও কোনো রকমে স্টার্ট করতে পারলাম না। এমনিতেই পুরনো বাইক, ধাক্কা মারায় হয়তো বাইকটা খারাপ হয়ে গেছে। আর আমার সেই সময় ইমিডিয়েট চিকিৎসার দরকার ছিল। আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল। আমি একটা বন্ধ দোকানের সামনে বাইকটা রাখলাম। তারপর সামনের দিকে এগিয়ে গেলাম, যদি কাউকে পাই সাহায্যের জন্য। তখন সময় কত হয়েছে, কটা বাজে আমি কিচ্ছু জানি না। আহত পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সাহায্যের জন্য লোক খুঁজছি। কিছুটা দূরে একটা আলো দেখতে পেলাম, মনে হলো কোনো বাড়ি আছে হয়তো। কিন্তু ওই পর্যন্ত পৌঁছে দেখি একটা হসপিটাল, মানে উপস্বাস্থ্যকেন্দ্র। গ্রামের ভেতরে ভেতরে যে হসপিটালগুলো থাকে সেগুলো। সেখানে ছোটোখাটো চিকিৎসা মোটামুটি হয়ে যায়। তা আমি কোনো বাড়ি খুঁজছিলাম সাহায্যের জন্য, হসপিটাল পেয়ে আরও বেশি খুশি হলাম। তো আমি তাড়াতাড়ি হসপিটালের মধ্যে ঢুকে পড়লাম। দেখি পুরো হসপিটালের ভিতরটা ফাঁকা, শুধু জাস্ট একটা হলুদ রঙের বাল্ব জ্বলছে। এবং ঢোকার সময় হসপিটালের গেটের কাছে একটা বাল্ব জ্বলছিল। তা আমি ভিতরে গিয়ে জোরে বললাম, কেউ আছেন? একটু আসুন না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো উত্তর আসলো না। একটি ঘরের মধ্য থেকে দেখি টুকটাক শব্দ হচ্ছে। মনে হলো ঘরের মধ্যে কেউ আছে। রুমের দরজাটা বন্ধ ছিল। সেই রুমের সামনে দাঁড়িয়ে বললাম, কেউ আছেন? বলেই দরজায় দুবার টোকা মারলাম। ভেতর থেকে শব্দ এলো, বেঞ্চে গিয়ে বসুন, আসছি। কণ্ঠটি একটি পুরুষ কণ্ঠ। আমি বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন মাঝ বয়সী ডাক্তার বাইরে বের হলেন এবং আমাকে বললেন, আরে অনেক রক্ত বার হয়ে গেছে তো, তাড়াতাড়ি ভিতরে আসুন। আমি ভিতরে গেলাম এবং একটি চেয়ারে বসলাম। উনি বললেন, প্যান্টটা উপরে তুলুন। আমি প্যান্টটা উপরে তুললাম এবং ডাক্তার আমার পায়ের ক্ষত জায়গাটা অনেক জোরে চাপ দিয়ে ধরলেন। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। তারপর দেখি ডাক্তার আমার ক্ষত জায়গাটাকে হট করে জিভ দিয়ে চাটতে শুরু করেছে। আমি বললাম, কি করছেন এসব? ডাক্তার কোনো কথা না বলে পা চেপে ধরে গড়িয়ে পড়া রক্তগুলোকে গোগ্রাসে চেটে চেটে খাচ্ছে। আমি ধাক্কা মেরে তাকে সরিয়ে দিলাম। তখন ডাক্তারকে দেখে আমি ভয়ে কেঁপে উঠি। দেখি ডাক্তারের চোখ একদম সাদা, সারা মুখে দাঁতে তার রক্ত। তার জিভ একদম মানুষের মতো নয়, মানুষের থেকে অনেকটা বড়। এবং ডাক্তার দৌড়িয়ে এসে আবার আমার পা জড়িয়ে ধরল এবং এক পৈশাচিকভাবে হাসতে শুরু করলো এবং চেষ্টা করছে আমার পা থেকে আবারও রক্ত খাওয়ার। বাঁচার তাগিদে তাকে এক লাথি মেরে আমি সরিয়ে দিই এবং দৌড়ে বাইরে বেরিয়ে যাই। এবং তখনই ওখান দিয়ে একটা বাইককে আমি ক্রস করতে দেখি। মানে হসপিটালের মধ্য থেকেই আমি দেখতে পাচ্ছি একটা বাইক রাস্তা দিয়ে ক্রস করছে। তাকে ডাক দিই জোরে। আমি হসপিটালের গেটের সামনে ওই রেলিংয়ে বেঁধে গিয়ে পড়ে যাই এবং পড়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই।
এমনিতেই আমার চোট লাগা ছিল এবং অনেক রক্ত বার হয়ে গেছিল এবং ভয়ও পেয়েছিলাম, এবং ওই জন্যই পড়ে যাওয়ার সাথে সাথে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি ওই লোকটি আমার সামনেই দাঁড়িয়ে আছেন এবং উনি আমার জ্ঞান ফিরিয়েছেন। এবং যখন তাকে আমি সব ঘটনা বলি, উনি বলেন, কি উল্টোপাল্টা বলছো? এই হসপিটালটা গত 10 বছর ধরে বন্ধ আছে। দেখো, গেটে তালা ঝুলছে, তালায় মরচে পড়ে গেছে, আর তুমি বলছো এই ভিতরে ঢুকে তুমি ভয় পেয়েছো? লোকটি একটি কাপড় দিয়ে আমার পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং উনি আমার বাইকের কাছে নিয়ে যান এবং আমার মোবাইলটা খুঁজে পেতে সাহায্য করেন এবং উনি বাইকটা স্টার্ট করে দেন। তারপর ওই বাইক নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। দাদা, এতটা ভুল কিভাবে হতে পারে আমার, সেটা আমি জানি না। তবে এই ঘটনা আমি যাকেই বলেছি কেউই বিশ্বাস করেনি। দাদা, এই কথাটা আমি এখনও পর্যন্ত যাকেই বলেছি কেউই বিশ্বাস করেনি, আর জানি না আমি কাউকে বিশ্বাস করাতে পারবো কি না। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি সেদিন আমি কি দেখেছি, এবং এইটুকু বিশ্বাস আমার আছে যে আমি ভুল দেখিনি। দাদা, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল আজকের প্রথম ঘটনা। এরপর কিন্তু আরও একটা ঘটনা রয়েছে, এবং এই ঘটনাটি মারাত্মক ভয়ের। তো কেউ কোথাও যেও না, দ্বিতীয় ঘটনাটা অবশ্যই শুনো। তো প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম, এর কোনো রকম ব্যাখ্যাই আমি দিতে পারি না যে সে ভুল দেখেছে, এবং এটাও জোর গলায় বলতে পারি না যে তার মনের ভুল হয়নি, কারণ ওই অবস্থায় ওর একটা ডাক্তারের দরকার ছিল। এই অবস্থায় হতেও পারে যে হ্যালুসিনেশন হয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা ঘটনা পাঠাতে চাও তারা ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারো, এবং ফেসবুকেও তোমরা ঘটনা পাঠাতে পারো। এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো। এর মাধ্যমে তোমরা খুবই সহজে ঘটনা পাঠাতে পারো। তো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন তিথি। ঘটনাটা পাঠিয়েছেন বলতে ঘটনাটা আমি তার মুখ থেকেই শুনেছি। সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি খুবই ছোট। তিথির বাবা একজন দই বিক্রেতা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে উনি দই বিক্রি করেন। তার বাবার সাথে একবার একটি ভৌতিক ঘটনা ঘটেছিল। সে অনেক দূরে দূরের গ্রামে পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে দই বিক্রি করত। একবার সে এক দূরের গ্রামে দই বিক্রি করতে গেছিল। দুপুরের মধ্যেই তার সব বেচাকেনা হয়ে যায়। সে বাড়ি ফিরছিল এক শ্মশানের রাস্তা ধরে। শ্মশান, তার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। শ্মশান এবং নদীর মাঝামাঝি সরু মাটির রাস্তা। গ্রামের লোক ওই রাস্তা দিয়েই এপার ওপার করে। আর গ্রাম বাংলার শ্মশানের কথা তো সবাই জানো যে কেমন হয়ে থাকে, খুবই অপরিষ্কার থাকে, ঝোপঝাড় থাকে। তা ওই শ্মশানে কাঠের চুল্লির সাথে সাথে পোতার ব্যবস্থাও ছিল। আর তখন গরিব মানুষেরা কাঠ কিনতে পারতো না বলে বেশিরভাগই পুঁতে রাখত। তা যে জায়গায় পোতা হতো উনি তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন। তখন দুপুরবেলা, পুরো জায়গাটা ফাঁকা, কেউ কোথাও নেই। আর শ্মশানের আশেপাশে কোনো বাড়িঘরও নেই। শ্মশানের মধ্যে একটা অশ্বত্থ গাছ আছে, যেখানে বসার জায়গা করা আছে, এবং শ্মশান যাত্রীরাও ওখানে বসে। তা তিথির বাবা যখন ওখান দিয়ে আসছেন, উনি দেখেন ওই বসার জায়গায় একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে। মেয়েটা রাস্তার দিকে পেছন ঘুরে বসে আছে। তিথির বাবা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সুতরাং উনি বাচ্চাটার মুখ দেখতে পারছেন না, উনি বাচ্চাটার পিঠ দেখতে পারছেন। বাচ্চা মেয়েটার বয়স হবে 6 থেকে 7 বছর। পরনে হলুদ রঙের একটা জামা, তার ঘাড় পর্যন্ত চুল, এবং খুবই করুণভাবে বাচ্চাটা বসে বসে কাঁদছে।
তিথির বাবা ওটা দেখে ওখানে দাঁড়িয়ে পড়েন এবং মেয়েটাকে জিজ্ঞেস করেন, কে তুমি, এখানে বসে কাঁদছো কেন? মেয়েটি কোনো উত্তর দেয় না, তবে তার কান্না থেমে যায়। তিথির বাবা জিজ্ঞেস করেন, বাড়ি কোথায় তোমার? মেয়েটি একটি গ্রামের নাম বলে। তখন উনি জিজ্ঞেস করেন, কি হয়েছে, এখানে বসে কাঁদছো কেন? মেয়েটি বলে, আমাকে সবাই রেখে চলে গেছে, আমি বাড়ি যাব। মেয়েটি সমস্ত উত্তর উল্টোভাবে ঘুরেই দিচ্ছে। সে তিথির বাবার দিকে কিন্তু ঘুরে তাকাচ্ছে না। তারপর তিথির বাবা বলে যে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। মেয়েটি আনন্দের সাথে বলে ওঠে, সত্যি? এই বলেই মেয়েটি তার দিকে ঘোরে এবং তার চেহারা থেকে তিথির বাবা ভয়ে আটকে ওঠেন। উনি দেখেন মেয়েটির দুটো চোখই একদম সাদা, কোনো মণি নেই, মুখটা রক্তহীন ফ্যাকাশে। উনি ভয়ে আটকে ওঠেন এবং কয়েক পা পিছিয়ে যান। মেয়েটি বসার জায়গা থেকে উঠে তার দিকে এগিয়ে আসে এবং তখন তিথির বাবা তার পায়ের দিকে তাকিয়ে দেখে যে তার পাটাও উল্টো দিকে, এবং তিথির বাবা একটা একটা করে পা পিছন দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই বাচ্চা মেয়েটি তার দিকে এগিয়ে আসছে এবং বলছে, কাকু আমায় বাড়ি নিয়ে চলো না। তিথির বাবা তার বাঘ ওখানে ফেলে রেখেই ছুটে পালান এবং সে পেছন দিক থেকে শুনতে পাচ্ছে যে মেয়েটি বলছে, কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, আমায় বাড়ি নিয়ে চলো। তারপর উনি ওখান থেকে পালিয়ে যান এবং বেশ কিছুক্ষণ পর গ্রামের কিছু লোকজনকে এই কথা বলেন এবং বেশ কিছু লোক নিয়ে আবার শ্মশানে ফিরে আসেন এবং শ্মশানে এসে উনি আর কাউকেই দেখতে পান না এবং ওনার বাঘ এবং ঝুড়ি ওখানেই পড়ে রয়েছে এবং ওটাকে নিয়ে উনি আবার বাড়ি চলে আসেন। তো এই ছিল ঘটনা। এই ঘটনাটা কিন্তু একদমই অন্য রকমের। হয়তো মেবি বাচ্চাটা কিছুদিন আগেই মারা গেছে, তাই হয়তো ওর আত্মা এখনও বাড়ি, আত্মীয় স্বজন এদের মায়া ত্যাগ করতে পারেনি। তো এই ছিল ঘটনা। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো এবং ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।